আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এটা সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস যে গ্রুপ, ওইখানে একটা ডিজিজ। আমরা যদি এখানে একটু রিক্যাপ করি, ওইখানে 4টা ডিজিজ ছিল। একটা ছিল অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এরপরে ছিল সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অ্যান্ড অ্যান্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তো আমরা প্রথমে যদি একটু দেখি অ্যানকাইলোস, এর অর্থ হচ্ছে ব্যান্ডিং। সো এখানে আমরা যদি একটু ফিগারটা দেখি, নর্মাল পোস্টার এটা, আর এইখানে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এখানে একটা ব্যান্ডিং দেখা যাচ্ছে, পেশেন্ট ব্যান্ড হয়ে গেছে সামনের দিকে, এটাকে বলা হয় অ্যানকাইলোস অর্থাৎ ব্যান্ডিং। যেহেতু এটা সেরোনেগেটিভ আর্থ্রোপ্যাথিসের পার্ট, সো ওইখানে যে কমন ফিচারগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি এগুলো থাকবে। এখানে একটু আবার যদি রিক্যাপ করি, HLA-B27 পজিটিভ থাকবে, রিমেটিক ফ্যাক্টর নেগেটিভ থাকবে, আর কিছু যেমন অ্যান্টেরিয়র ইউবাইটিস, পালমোনারি এপিক্যাল ফাইব্রোসিস, যেহেতু ফাইব্রোসিস হচ্ছে, সো এটা একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। হার্টে অ্যাওর্টিক রিওজিটেশন অ্যান্ড অ্যাবিনোডাল ব্লক হবে, আর ওভারঅল অর্গানে অ্যামাইলোডোসিস হবে, অ্যান্ড পায়ে অ্যাকিলিস টেন্ডনে অ্যাকিলিস টেন্ডনাইটিস হবে, আর স্যাক্রোয়াইলিক জয়েন্টে স্যাক্রোয়াইলাইটিস হবে। এগুলো আমরা দেখেছি। এখন হোয়াট ইজ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস? তো বলা হয়ে থাকে যে এটা একটা অটোইমিউন মেডিয়েটেড ডিজিজ। কোন ধরনের ডিজিজ? এটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ স্পাইন অ্যান্ড স্যাক্রোয়াইলিক জয়েন্ট। সো এখানে যে আর্টিকুলার ম্যানিফেস্টেশনগুলো থাকবে, ওগুলো থাকবে স্পাইন অ্যান্ড স্যাক্রোয়াইলিক জয়েন্টে, আর এর বাইরে কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আমরা দেখব। তো প্যাথোফিজিওলজি কী হয়? প্যাথোফিজিওলজিতে এখানে আমরা দেখি এখানে অনেকগুলো জিন একসাথে মিলে কাজ করে, সেই জন্য অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তারপর কী অবস্থা? এটা একটা অটোইমিউন ডিজিজ। তো এখানে HLA-B27 এটা পজিটিভ হয়, HLA-B27 এটা পজিটিভ থাকবে। আচ্ছা, এজ হচ্ছে কাদের হয়? এটা একটা যেহেতু অটোইমিউন ডিজিজ, অ্যান্ড বলা হচ্ছে এটা ইয়ং ম্যান, ফিমেলের চেয়ে ম্যানে বেশি কমন। এটা হচ্ছে ইয়ং ম্যান 20 to 40 ইয়ার্স ওল্ড, 20 to 40 ইয়ার্স ওল্ডে এটা বেশি কাজ করে। এরপরে একটা পেশেন্ট কী নিয়ে আসতে পারে আমাদের ক্লিনিক্যাল ফিচার, তাহলে আমরা বলেছি রিমেটোলজিতে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো আর্টিকুলার অ্যান্ড এক্সট্রা আর্টিকুলার দুই ভাগে ভাগ করব। তো আমরা বলেছি একটু আগে যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এটা হচ্ছে স্পাইন অ্যান্ড স্যাক্রোয়াইলিক জয়েন্টের ডিজিজ। সো আর্টিকুলার ম্যানিফেস্টেশনে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্পাইন, আরেকটা হচ্ছে আমাদের স্যাক্রোয়াইলিক জয়েন্ট। তাহলে স্পাইনে কী হবে? স্পাইনে হচ্ছে পেইন হবে, লোয়ার ব্যাক পেইন নিয়ে পেশেন্ট চলে আসে। এটা হচ্ছে মোস্ট কমন লোয়ার ব্যাক পেইন নিয়ে চলে আসে। কী অবস্থা পেইনটার? সকালে ঘুম থেকে উঠে পেইনটা অনেক বেশি থাকে, এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। মর্নিং স্টিফনেসের যে ডিউরেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ডিউরেশন যখন ইনফ্ল্যামেটরি কন্ডিশন হয় তখন ডিউরেশনটা গ্রেটার দেন 30 মিনিট, আর যখন নন ইনফ্ল্যামেটরি কজ হয় তখন লেস দেন 30 মিনিট। সো যেহেতু এটা একটা ইনফ্ল্যামেটরি কজ, সো মর্নিং স্টিফনেস গ্রেটার দেন 30 মিনিট এবং ইমপ্রুভ উইথ অ্যাক্টিভিটি। তাহলে সে যত অ্যাক্টিভিটি করবে তার স্টিফনেস ভালো হবে, পেইন কমবে। সেজন্য অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ম্যানেজমেন্টে নন ফার্মাকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট, সেখানে থাকবে এক্সারসাইজ, ফিজিওথেরাপি। আচ্ছা, তো এরপর কী হয়? এরপর তার মোবিলিটি রিডিউস হয়। তো তার স্পাইনের যে স্পাইনে যদি আমরা মোবিলিটি দেখি, বেসিক্যালি একটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন হয়, আর একটা হচ্ছে ফরওয়ার্ড ফ্লেকশন হয়। তো স্পাইন যেহেতু ব্যান্ডিং হয়ে এটা রিজিড হয়ে যায়, তার যে ল্যাটারাল ফ্লেকশন এটাও কমে যায়, ফরওয়ার্ড ফ্লেকশন এটাও কমে যায়, স্পাইনটা রিজিড হয়ে যায়, এটা সামনে আর বাড়তে পারে না। তো সেই জন্য আমরা তাকে কিছু টেস্ট করি। একটা টেস্ট আছে স্কুবার টেস্ট কি? একজন পেশেন্টের এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, আর এটাও পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন বরাবর আমরা একটা যদি টাইম আনি, এই লাইনটা হচ্ছে L5 করসপন্ডিং, এর মিড পয়েন্ট হচ্ছে এটা, আর মিড পয়েন্ট থেকে 10 সেন্টিমিটার উপরে আমরা একটা মার্কিং করলাম, 10 সেন্টিমিটার উপরে।
পেশেন্টকে বলবো আপনি হচ্ছে আপনার নি যেটা আছে মানে হাঁটু ভাঁজ না করে আপনার যে পায়ের আঙুল সেগুলো হাত দিয়ে ধরেন, তখন সে ব্যান্ড হবে এভাবে, এভাবে সে ব্যান্ড হবে। তো যখন সে ব্যান্ড হয় তখন আমরা দেখি কি ওই যে তার এখানে যে 10 সেন্টিমিটার আমরা মার্ক করেছি সেটা এখন কত সেন্টিমিটার হয়েছে। যদি সেটা 15 সেন্টিমিটার হয়, যদি 15 সেন্টিমিটার হয় তাহলে ডেল এল কত, আগে ছিল বর্তমানে আছে 15, আগে ছিল 10, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো বলা হয় থাকে যে এটা যদি 5 সেন্টিমিটার অর মোর হয়, 5 সেন্টিমিটার অর মোর হয় তাহলে তার ফ্লেকশনে কোনো সমস্যা নেই, অর্থাৎ সে হচ্ছে নর্মাল। কিন্তু এটা যখন 5 সেন্টিমিটার চেয়ে কম হয়ে যাবে তখন বোঝা যাচ্ছে সে ফরওয়ার্ড যে ফ্লেকশন এটা করতে পারতেছে না, অর্থাৎ ব্যান্ড হতে পারতেছে না। এই কারণেই তার এই ডিস্টেন্সটা বড় হচ্ছে না। সো এইটা ইন্টারপ্রিটেশন খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় স্কোবার টেস্ট। তো পেশেন্টের যে লাম্বার রিজিয়নে যে ভার্টিব্রা, আমরা যদি এখানে একটু দেখাই, আমাদের এখানে কয়েকটা এক্সট্রা আসবে, এই যে আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে নর্মাল লাম্বার রিজিয়নে, এটা হচ্ছে আমাদের নর্মাল ভার্টিব্রার হচ্ছে পজিশনটা থাকে এরকম। এখন যখন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হয় তখন মাঝখানের এই যে এখানে ইন্টারভার্টিব্রাল ডিস্কে অ্যানুলাস ফাইব্রোসিস যেটা থাকে ওইগুলো অসিফাই হয়ে যায়, মানে ওইগুলো বোন হয়ে যায়, শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার কারণে স্পাইনটা অনেকটা এরকম হয়ে যায়। এই স্পাইনটাকে বলা হয় সিনডেসমোফাইটস। তা আমরা একটু পরে পড়বো। তো এই কারণে স্পাইনটা এরকম হয়ে যায়, তো এটাকে বলা হয় লস অফ লর্ডোসিস। তার যে লর্ডোসিস ওটা চলে যায়, লস অফ লর্ডোসিস। এবং আমরা বলেছি সে উপরের দিকে, সে থোরাক্সের দিকে ব্যান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার এই যে লাম্বার রিজিয়নে এটাকে বলা হয় লস অফ লর্ডোসিস। আবার থোরাসিক যে রিজিয়ন স্পাইনগুলো হচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে কাইফোসিস হয়। থোরাসিক রিজিয়নে কাইফোসিস, লাম্বার রিজিয়নে লস অফ লর্ডোসিস, কাইফোসিস থোরাসিক রিজিয়নে। তো এগুলো হচ্ছে স্পাইনের সাথে জড়িত। আমরা বলেছি যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে স্পাইন অ্যান্ড স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্টে কী হবে, প্রচুর ব্যথা হবে, টেন্ডারনেস। আমরা যখন পালপেশন করব, চাপ দিবে, তখন টেন্ডারনেস ফিল হবে। এটাকে বলা হয় ম্যানেল সাইন পজিটিভ। ম্যানেল সাইন পজিটিভ যদি স্যাক্রোইলিয়াক জয়েন্টে পেইন থাকে এটাকে বলা হয় ম্যানেল সাইন। এরপর আর কি থাকতে পারে, এরপরে অ্যান্টিসাইটিস থাকতে পারে। অ্যান্টিসাইটিস মানে কি, প্রথমে বুঝতে হবে অ্যান্থেসিস কি। অ্যান্থেসিস আর কিছু না, এটা যদি একটা বোন হয়, আর এটা যদি মাসেল হয়, তো এটা যদি আমরা ধরি মাসেলের অরিজিন থেকে মাসেল এখানে ইনসারশন করলো, তাহলে আমরা জানি মাসেল যখন ইনসারশন করে তখন টেন্ডন দিয়ে ইনসারশন করে। তাহলে এটা যদি টেন্ডন হয়, এই টেন্ডন দিয়ে মাসেলটা বোনের যেই পার্টে অ্যাটাচ হয়েছে ওইটাকে বলা হয় অ্যান্থেসিস। তাহলে টেন্ডন যেখানে লাগছে ওইটাকে বলা হয় অ্যান্থেসিস। তো অ্যান্থেসিস এখানে ইনফ্লামেশন হয়, তাকে বলা হয় অ্যান্থেসাইটিস। আর ড্যাকটিলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ডিজিজ, ইনফ্লামেশন অফ দ্য ডিজিট মানে হচ্ছে আঙ্গুলের যে ইনফ্লামেশন তাকে বলা হয় ড্যাকটিলাইটিস। ড্যাকটিলাইটিস নিয়ে আমরা পরবর্তীতে পড়বো অল্প করে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তাহলে স্পাইন অ্যান্ড স্যাক্রোইলিয়াক জয়েন্টে মেইন সমস্যাটা হবে। এক্সট্রা আর্টিকুলার যে ম্যানিফেস্টেশন এগুলো আমরা আগেই বলেছি উপরের দিকে, যে অ্যান্টেরিয়র ইউভাইটিস এটা চোখে হবে, এপিক্যাল ফাইব্রোসিস লাঙে হবে, হার্টে দুটো জিনিস হবে, অ্যাওর্টিক রিজিটেশন অ্যান্ড অ্যাবিনোডাল ব্লক, আর ওভারঅল অর্গানে হচ্ছে অ্যামাইলোইডোসিস হবে। এগুলো হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। এখন ক্রাইটেরিয়া আছে কিছু, আমরা রিমেটোলজিতে দেখবো যে আমাদের যে ডিজিজগুলো এগুলো ক্রাইটেরিয়া, স্কোর এগুলো দিয়ে কোয়ান্টিফাই করে। সো ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা ইন্টারপ্রিটেশন করব যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে কি নেই। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া কি, এক নাম্বার যেটা আমরা বলেছি কমন সিমটম নিয়ে পেশেন্ট চলে আসবে, সেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন। এটা যদি 3 মান্থের বেশি থাকে তাহলে তার লোয়ার ব্যাক পেনটা হিস্ট্রি থাকতে হবে 3 মান্থের বেশি। 2 নম্বর হচ্ছে লস অফ লাম্বার স্পাইন মোবিলিটি। ওই যে আমরা বললাম লাম্বার স্পাইনটা মোবাইল করতে পারে না,
ফরওয়ার্ড ফ্লেকশন করতে পারে না, ল্যাটারাল ফ্লেকশন করতে পারে না, অর্থাৎ এটা ফিক্সড হয়ে যায়। কেন ফিক্সড হয়ে যায়? কারণ ডিউ টু অসিফিকেশন। তারপর লস অফ চেস্ট এক্সপান্সিবিলিটি। কেন চেস্ট এক্সপান্সিবিলিটি হয় না? কারণ আমরা বলেছি এখানে এপিক্যাল ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস একটা হচ্ছে রেস্ট্রিকটিভ টাইপ লাং ডিজিজ, তাহলে এখানে রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই তিনটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিং। তাহলে ক্লিনিক্যালের মধ্যে আমরা কি দেখব? লোয়ার ব্যাক পেন গ্রেটার দেন 3 months, লস অফ লাম্বার স্পাইন মোবিলিটি অ্যান্ড লস অফ চেস্ট এক্সপানশন, এই তিনটা। রেডিওলজিক্যালি আমরা একটাই দেখব যে স্যাক্রোইলিয়াক জয়েন্টে স্যাক্রোইলাইটিস আছে কিনা, এটা হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিং। এটা ইন্টারপ্রিটেশন কি? ক্লিনিক্যাল অথবা রেডিওলজিক্যাল যে কোনো একটা পজিটিভ থাকলে তখন আমরা চিন্তা করব প্রবাবলি এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হতে পারে। অর্থাৎ যে কোনো একটা থাকবে, হয় ক্লিনিক্যালগুলো পজিটিভ থাকবে তখন রেডিওলজিক্যাল নেগেটিভ, অথবা রেডিওলজিক্যাল পজিটিভ থাকবে ক্লিনিক্যাল নেগেটিভ, যে কোনো একটা থাকলে তখন আমরা চিন্তা করব প্রবাবলি এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। কিন্তু ডেফিনিট কখন হবে? যখন রেডিওলজিক্যাল অবশ্যই থাকবে, তার সাথে ক্লিনিক্যালে যে তিনটা আছে তার মধ্যে একটা অথবা তার চেয়ে বেশি যদি পজিটিভ থাকে। তাহলে ক্লিনিক্যাল অ্যাটলিস্ট যদি একটা পজিটিভ থাকে, ধর একটা পেশেন্ট আসে লোয়ার ব্যাক পেন নিয়ে গ্রেটার দেন 3 months, তার আর কিছু নেই তার, তাহলে এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, এটা পজিটিভ। আমরা এক্সরে করলাম, এক্সরেতে আমরা হচ্ছে স্যাক্রোইলাইটিস পেলাম, তাহলে সেটা হচ্ছে সে ডেফিনেটলি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে ক্রাইটেরিয়া অনুসারে। তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি। ইনভেস্টিগেশন আমরা বলেছি যে HLA-B27 এটা হচ্ছে পজিটিভ থাকবে, রিমাটয়েড ফ্যাক্টর আমরা জানি নেগেটিভ থাকবে, ESR CRP বেশি থাকবে কারণ এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সরে, এটাই খুবই ইম্পর্টেন্ট। আর এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই হচ্ছে এক্সরের চেয়ে বেশি সেন্সিটিভ, আমরা এটা দেখবো। এক্সরেতে আমরা কি দেখবো? স্পাইনে কি দেখবো? স্পাইনে যে জিনিসটা হয় এটা হচ্ছে স্পাইনটা ব্যাম্বো স্পাইন হয়ে যায়। এখানে আমি বলেছি এই যে এখানে আমাদের এটা যদি নর্মাল এই যে মানুষের স্পাইন হয়, এখানে মাঝখানে এটা হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক। তো ইন্টারভার্টিবাল ডিস্কের দুইটা পার্ট থাকে, পেরিফেরালে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস আর সেন্ট্রালি থাকে নিউক্লিয়াস পালপোসাস। তো পেরিফেরালি যে পার্টটা থাকে অ্যানুলাস ফাইব্রোসাস, ওটার নামের মধ্যে আছে ফাইব্রোসাস। সো এটা আসলে ফাইব্রোস হয়ে যায়, মানে হচ্ছে এটা অসিফিকেশন হয়ে যায়, বোনের মতো হয়ে যায়। কীভাবে হয়? এই যে আমরা এখানে দেখতেছি প্রথমে ইনফ্লামেশন হবে, লাল হয়েছে, এরপরে এই যে এটা ছিল এরকম, এখন এটা এভাবে গ্রোথ হয়েছে, এটা এভাবে গ্রোথ হয়েছে, এটা এভাবে গ্রোথ হয়েছে। তাহলে এখানে যে গ্রোথটা হচ্ছে মানে অসিফিকেশনটা হচ্ছে, এটা কোন ডিরেকশন হচ্ছে? এটা হচ্ছে আমরা যদি একটু জুম করে দেখি এখানে, এটা হচ্ছে এটা থাকার কথা ছিল এরকম, এই যে এরকম, কিন্তু এখন এদিকে বেড়ে গেছে, এদিকে বেড়ে গেছে, এদিকে বেড়ে গেছে, এদিকে বেড়ে গেছে। দ্যাট মিনস এটা হচ্ছে ভার্টিক্যাল যে গ্রোথ, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে গ্রোথ হচ্ছে। যখনই এই যে ভার্টিক্যাল ডিরেকশনে গ্রোথটা হবে তখন এটাকে বলা হয় সিনডেসমোফাইট। আর কোনো জিনিস যখন হরাইজন্টাল ডিরেকশনে যাবে এটাকে বলা হয় অস্টিওফাইটস। তাহলে সিনডেসমোফাইটস অ্যান্ড অস্টিওফাইটসের মধ্যে এটা ডিফারেন্স। সিনডেসমোফাইটস হচ্ছে ভার্টিক্যাল গ্রোথটা হবে, অস্টিওফাইটস হচ্ছে হরাইজন্টাল গ্রোথটা হবে। আচ্ছা, তাহলে আমরা সিনডেসমোফাইটস এর কারণে কি হচ্ছে? এর কারণে আমাদের যে এখানে যে স্পাইনগুলো আছে তার এদিকে স্পাইন এবং এপাশে যা আছে তারা হচ্ছে কি হয়ে যাচ্ছে? ফিউজ হয়ে যাচ্ছে। ফিউজ হয়ে যাওয়ার কারণে এখানে একটা এরকম লাইনের মতো দেখা যাচ্ছে। এই লাইনগুলো তাহলে হচ্ছে ট্রেনের লাইনের মতো, ট্রেনের মধ্যে যে দুইটা প্যারালাল লাইন আছে প্যারালাল লাইনের মতো মনে হচ্ছে। তো এটাকে অনেক সময় ট্রাম লাইন এপিয়ারেন্স বলা হয়, ট্রাম লাইন এপিয়ারেন্স। আরেকটা বলা হচ্ছে ট্রলি ট্র্যাক সাইন। ট্রলি ট্র্যাক সাইন মানে হচ্ছে এখানে তিনটা লাইন থাকবে, এই যে তিনটা লাইন, মাঝখানেরটাও ফিউজ হয়ে গেছে, তিনটা লাইন। এগুলো কেন হয়? এগুলো হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস অ্যান্ড ইন্টারস্পাইনাটাস যে লিগামেন্ট, ওই লিগামেন্টগুলো কী হয়ে যায়? অসিফিকেশন হয়ে যায়, লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়। তো যার কারণে একটার সাথে একটা লেগে একটা লম্বা লাইনের মতো ক্রিয়েট করে। এই লাইনের মতো ক্রিয়েটগুলোকে বলা হয় যে ট্রলি ট্র্যাক সাইন। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই লাইনের মাঝখানে, লাইনগুলোর মাঝখানে, এই যে লাইনগুলোর মাঝখানে এখানে মনে হচ্ছে একটু ডেবে গেছে, ড্র্যাক হয়ে গেছে, এটাকে বলা হয় ড্যাগার সাইন। এই যে এখানে মনে হচ্ছে একটু ভিতরে ঢুকে গেছে, এটাকে বলা হয় ড্যাগার সাইন, ড্যাগার সাইন। আচ্ছা, তাহলে আমরা বলেছি এখানে যে আমাদের সিনডেসমোফাইটস মানে হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ, তার অপোজিট যেটা আছে সেটা আমরা বলেছি যে অস্টিওফাইটস, যেখানে হচ্ছে হরিজন্টাল গ্রোথ হয়।
তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা ছিল স্পাইনের ব্যাপার। স্যাক্রোইলিয়াক জয়েন্টটা আমরা বলেছি যে স্যাক্রোইলাইটিস থাকবে। স্যাক্রোইলাইটিস আমরা কী বুঝতে পারি, এটা হচ্ছে সাবকন্ড্রাল ইরোশন হবে। সাবকন্ড্রাল ইরোশন মানে হচ্ছে যে কার্টিলেজ আছে তার নিচে ইরোশন হবে, এবং স্ক্লেরোসিস মানে শক্ত হয়ে যাবে। এমআরআই আমরা বলেছি এটা এক্সরের চেয়ে বেশি সেন্সিটিভ। এখানে বেসিক্যালি আমরা বোন মেরু যে ইডিমা হচ্ছে, কখন বোন মেরু ইডিমা হবে, যখন হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে। তাহলে এই যে এক্সরের যে আমরা ফাইন্ডিংগুলো পাচ্ছি এগুলো ইনফ্লামেশনের পরে পাচ্ছি। সো ইনফ্লামেশন অবস্থায় যদি আমরা এটাকে ডিটেক্ট করতে পারি, মানে আর্লি স্টেজে ডিটেক্ট করার জন্য আমাদের যে এমআরআই ওটা বেশি ইম্পর্টেন্ট। সো আর্লি ইট ইজ এ বেস্ট মেথড ফর আর্লি ডিটেকশন। তারপর আমরা যদি লাংয়ের যে স্পাইরোমেট্রি করি, আমরা বলেছি লাংয়ে এপিক্যাল ফাইব্রোসিস হয়, দ্যাটস ওয়াই এটা একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো স্পাইরোমেট্রি যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের যে ফিচার এগুলো দেখা যাবে। এখন যদি ম্যানেজমেন্টে যাই, আমরা বলেছি যে এখানে যে মর্নিং স্টিফনেস এটা গ্রেটার দেন 30 মিনিট, অ্যান্ড এটা ইমপ্রুভ হয় উইথ অ্যাক্টিভিটি অর এক্সারসাইজ। সো নন ফার্মাকোলজিক্যাল বেসিসে যদি বলি, আমরা তাকে পেশেন্টকে এক্সারসাইজ করাবো। কী এক্সারসাইজ করাইতে পারি, যেমন সুইমিং, এটা খুব ভালো, সুইমিং করাইতে পারি। তারপর হচ্ছে ফিজিওথেরাপিতে আমরা পাঠাইতে পারি। ফার্মাকোলজিক্যাল যদি করি, যেহেতু পেশেন্ট লো ব্যাক পেন নিয়ে আসবে, তাহলে আমরা ব্যথা কমানোর জন্য NSAID দিতে পারি, এবং টিএমআর নেক্রোজ ফ্যাক্টর আলফা ইনহিবিটর দিতে পারি। তো টিএমআর নেক্রোজ ফ্যাক্টর আলফা ইনহিবিটর কী কী আছে এগুলো নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও করবো, কারণ এটা পরীক্ষা আসে। তো এটাই ছিল আমাদের হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো সবাইকে ধন্যবাদ।